মা, আমি কিছুতেই বিকাশকে বিয়ে করতে পারবো না, কারণ বিকাশের বাড়ির তলায় মুদির দোকান আছে, আর সেই বাড়ি আমার শ্বশুর বাড়ি হবে। এটা হতে পারে না। ইস, কি বিচ্ছিরি লাগছে শুনতে। শ্বশুর বাড়িতে নাকি মুদির দোকান আছে, এটা হয় নাকি বলো? মুদির দোকান আছে তাতে কি হয়েছে? ওদের অনেক টাকা পয়সা আছে। তুই জানিস না মুদিখানার দোকানের মালিকদের কত টাকা লাভ হয়? সারা জীবন বসে বসে খেতে পারবি, বাইরে থেকে কোনো কিছু কিনেও নিয়ে আসতে হবে না। অর্পিতা প্রথমে তার মায়ের কথা কিছুতেই মানতে চায় না, কিন্তু জুলেখা দেবী জোর করলে অর্পিতা বিয়ে করতে রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই অর্পিতার সাথে বিকাশের ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর অর্পিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে শ্বশুরবাড়ির কাজকর্ম করছে। এমন সময় সে দেখে যে তার বর বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। কি ব্যাপার, বেলা 10টা বাজে আর বাড়ির ছেলে মানুষ হয়ে তুমি বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছ? ছি, তাড়াতাড়ি উঠে পড়ো। আমার ঘুম থেকে উঠে রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা সবকিছু হয়ে গেল, আর তোমার ঘুম ভাঙছে না এখনো? আরে এত ডাকছো কেন? আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে কি হবে? আমি তো দোকান খুলবো সেই বেলা 11টার সময়, আর তাই এখন শুধু শুধু ঘুম থেকে উঠে বসে থেকে কি করব? আমি তো আর অফিস যাত্রী নয় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাস ধরে অফিসে যেতে হবে। নিজের ব্যবসা, নিজের দোকান, যখন দোকান খুলবো তখনই আমার কাজ শুরু হবে, বুঝেছো? এই বলে বিকাশ আবার ঘুমিয়ে পড়ে। আর যা দেখে অর্পিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার বাবা মা আমাকে ভুলভাল বুঝিয়ে কোন বাড়িতে বিয়ে দিয়ে দিল কি জানি। সব বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, আর তারপর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মুদির দোকানে গিয়ে বসবে। এটা কোনো জীবন হলো? এভাবে অর্পিতা রাগে গজগজ করতে করতে ঘরের বাইরে বেরিয়ে আসে। আর দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে। আর ইতিমধ্যে তাদের বাড়ির তলায় পাড়া প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করে। অর্পিতা বাড়ির নিচে এসে এত লোকজনের ভিড় দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কি ব্যাপার, আপনারা এখন এখানে ভিড় জমিয়েছেন কেন? কোনো দরকার আছে নাকি? না কিছু সমস্যা হয়েছে কি? আরে সমস্যা হবে কেন নতুন বৌমা? তোমার শ্বশুরবাড়ির দোকানের শাটারটা কখন থেকে নামানো, তাই আমরা ভিড় জমিয়েছি। আমাদের অনেক কিছু দরকার। তোমার বড় শ্বশুর মশাইকে বলো তাড়াতাড়ি দোকানটা খুলতে, তা না হলে জিনিসপত্র কিনতে পারছি না। গায়ে মাখা সাবান দরকার, তেল দরকার, বউ রান্না করবে, তারপর আবার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কত কিছু দরকার। আর তোমরা দোকান বন্ধ করে রেখে দিয়েছো। তাড়াতাড়ি শাটারটা খোলো, সব দোকানপত্র করে রেখে আবার অফিসে যেতে হবে তো। অর্পিতা এসব শুনে আরো বেশি রেগে যেতে শুরু করে। আর এমন সময় তার শ্বশুরমশাই এবং স্বামী হাই তুলতে তুলতে একটা লুঙ্গি পরে নিচে নেমে আসে আর দোকানের শাটার খুলে দেয়। আর তখনই তারা দুজনে দোকানদারি করতে বসে পড়ে। আর অর্পিতা তার বরকে এরকম লুঙ্গি পরে দোকানদারি করতে দেখে কিছুতেই সহ্য করতে পারে না। ফলে সে নিজের ঘরে চলে যায় আর মন খারাপ করে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, তোমার শ্বশুর মশাই আর স্বামী গোডাউন থেকে দোকানের মাল তুলতে গেছে। আজকে দোকানের দায়িত্ব পুরোপুরি আমার উপর, তাই তুমি যদি আমার সঙ্গে একটু দোকানে বসো খুব ভালো হয়, কারণ আমি একা কাস্টমার সামলাতে পারছি না। আপনার লজ্জা করছে না? আপনি বাড়ির নতুন বউকে মুদির দোকানে বসতে বলছেন? আমি বসতে পারবো না। আপনি আপনার মেয়েকে বলুন দোকানে বসবে। তুমি নিজে শ্বশুর বাড়ির দোকানে বসবে, এতে আবার লজ্জা কিসের? বড় বড় শপিং মলে যখন শপিং করতে যাও তখন দোকানে লোক বসে থাকে না? ওটা খুব সম্মানের কাজ, আর আমাদেরটা খারাপ? যাই হোক, আমার মেয়ের পরীক্ষা আছে, তাই ও পড়ছে, ও দোকানে বসতে পারবে না। তা না হলে আমি ওকে দোকানে বসতে বলতাম। এখন তুমি আমার সাথে চলো। আপনি কেন আমাকে জোর করছেন? আমার মুদির দোকানে বসতে একটু ইচ্ছে করছে না, কারণ আমি জীবনে এসব কাজ করিনি, তাই দোকানদারি আমার দ্বারা হবে না। ঠিক আছে, তোমার দ্বারা যখন দোকানদারি হবে না, তখন তোমার যখন কোনো জিনিসের দরকার হবে তুমি আমাদের দোকান থেকে নিতেও পারবে না, কারণ আমাদের দোকানকে কেউ অপমান করুক এটা আমি সহ্য করতে পারি না। এই দোকান আমার পরিবারের পেটে ভাত জোগায়। এই বলে শাশুড়ি মা দোকানে চলে যায়। আর অন্যদিকে অর্পিতা বিপদে পড়ে, কারণ শাশুড়ি মায়ের কথা না শুনলে সে দোকানের কোন রকম মালপত্র ব্যবহার করতে পারবে না, যার ফলে অর্পিতা ধীরে ধীরে দোকানে বসার জন্য নেমে আসে আর শাশুড়ি মায়ের পাশে দোকানদারি করতে বসে, যা দেখে তার শাশুড়ি মা মনে মনে খুবই খুশি হয়। কিন্তু এমন সময় স্বপন সেখানে চলে আসে। বৌমা, কিছুদিন ধরে আমার গায়ে খুব গোটা বেরিয়েছে, আমার গা বগল খুব চুলকাচ্ছে। তোমাদের দোকানে ওই যে একটা ডাস্টিং পাউডার পাওয়া যায় না, ওই পাউডারটা আমাকে দাও তো। পাউডারটা মাখলে আমার চুলকানি সব কমেও যায়। ইস, লজ্জা করছে না? একজন মেয়ের বয়সী মহিলার কাছে আপনি চুলকানির পাউডার চাইছেন? আর এটা মুদির দোকান, কোনো ডাক্তারের ডিসপেন্সারি নয়, এখানে এসব পাওয়া যাবে না। এটা আবার কেমন কথা? এই তো 1 মাস আগে পাউডারটা কিনে নিয়ে গেলাম, আর তুমি এখন আমাকে মুখ করছো? বৌদি, তোমার ছেলের বইয়ের দ্বারা কিন্তু দোকানদারি হবে না। কাস্টমারকে এরকম করে মুখ করলে কাস্টমার কিন্তু পালিয়ে যাবে। আপনি রাগ করবেন না দাদা। আসলে বৌমা, আমাদের মুদিখানার দোকানটাতে কি হয়েছে, এই দোকানে সব পাওয়া যায়, তাই তুমি কোনো কাস্টমারের সঙ্গে এরকম ব্যবহার করবে না।
এই বলে চুমকি দেবী তাড়াতাড়ি পাউডার বের করে স্বপন বাবুকে দিয়ে দেয়, আর স্বপন বাবু খাতায় হিসাব লিখিয়ে চলে যায়। আর সেদিন অর্পিতা এরকম ভাবে দোকানদারি করতে গিয়ে অনেক গোল বাঁধিয়ে ফেলি, কারণ যখন কোনো কাস্টমার লজেন্স, চিপস কিংবা অন্য কোনো জিনিসপত্র কিনতে আসে, তখন অর্পিতা কিছুতেই উঠে তাদেরকে জিনিসপত্র দিতে চায় না। আর তার শাশুড়ি মা যখন বাথরুমে যায় কিংবা কিছুক্ষণের জন্য দোকানে থাকে না, তখন অর্পিতা নিজের এরকম বেপরোয়া হাবভাব আরো বাড়িয়ে দেয়। আরে ওই তো চিপসের প্যাকেট সামনে ঝুলছে, একটা নিয়ে নিন না। আরে লজেন্সের বাক্স তো দেখতেই পাচ্ছেন, হাতে করে দিতে হবে কেন? বাক্স খুলে যতগুলো ইচ্ছে নিয়ে নিন। অসহ্যকর, একটু যে ফোন ঘাটবো সেটার উপায় নেই। এভাবেই অর্পিতা সেদিন দোকানদারি করতে বসে অনেক টাকার লোকসান করে ফেলে, কারণ অর্পিতা ঠিক করে হিসাব করে না, আর যার ফলে অনেকে ফ্রিতে দোকান থেকে বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে চলে যায়। কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবার তবুও অর্পিতাকে কিছু বলে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আজকে আমার বান্ধবী আর বান্ধবীর বর আমার বাড়িতে ঘুরতে আসবে। আমি ঠিক করেছি ওদের জন্য মাটন কষা আর মাটন বিরিয়ানি রান্না করব। বিকাশ, তুমি দোকানে বসার আগে আমাকে চাল, মাংস, মশলা সবকিছু নিয়ে এসে দেবে। অর্পিতার কথা মতো বিকাশ সকালবেলা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসে, আর নিজের দোকান থেকে চাল, মশলাপাতি সবকিছু অর্পিতাকে দিয়ে দেয়। আর অর্পিতা যখন রান্না বান্না শুরু করে, তখন কিছুক্ষণের মধ্যেই তার বান্ধবী ময়না এবং ময়নার বর নিখিল চলে আসে, যার ফলে অর্পিতা তাদেরকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোরা একটু বস, আমি সবেমাত্র মাটন বিরিয়ানি চাপিয়েছি, দেখে আসি রান্নাটা কতদূর হলো, তারপর একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো, কেমন? আরে হ্যাঁ, খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে, কিন্তু তোর সাথে একটা কথা আছে। আচ্ছা, তুই তো শ্বশুর বাড়ির একতলাতে অত বড় মুদিখানার দোকান ভাড়া দিয়েছিস কেন? অত বড় একটা ঘর তুই তো গ্যারেজ করতে পারতিস, তাহলে তোর হাজবেন্ড গাড়ি রাখতো। তোর বাড়িতে আসার সময় দেখলাম একটা মোটা মতো লোক ভুঁড়ি নিয়ে লুঙ্গি পরে বসে দোকানদারি করছে। ইস, কি বিচ্ছিরি দেখতে লাগছে। এখনকার দিনে বাড়ির তলায় দোকান দেখতে ভালো লাগে না, জানিস? ময়নার এরকম কথা শুনে অর্পিতা ভীষণ পরিমাণে লজ্জা পায়, আর সে বলতে পারে না যে মুদিখানার দোকানে যে ব্যক্তি বসে আছে সে হলো তার নিজের স্বামী। কিন্তু এমন সময় বিকাশ হঠাৎই বাড়িতে চলে আসে, আর অর্পিতার সঙ্গে সে কথা বলতে শুরু করে, যার ফলে ময়না এবং নিখিল বুঝতে পারে ওই মোটা করে দোকানদার হলো অর্পিতার বর, যার ফলে তারা মুচকি মুচকি হাসতে শুরু করে। অর্পিতা, তুমি কিছুক্ষণ আগে ফোন করে বললে যে ঘি শেষ হয়ে গেছে নাকি? এই দেখো, আজকে দোকানে একবারে গাওয়া ঘি এসেছে, তুমি এই ঘি দিয়ে বিরিয়ানি করো, তোমার বান্ধবীর বড় একেবারে খুশি হয়ে যাবে। তোমার জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সকালবেলা কতবার করে বললাম যে আজকে লুঙ্গি পরে দোকানে বসবে না, শার্ট প্যান্ট পরে থাকো, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনবে না। দেখো, আমার বান্ধবী আর ওর বর তোমার উপর হাসাহাসি করছে। এতে এত হাসাহাসি করার কি আছে? বাড়ির দোকানে বসবো, লুঙ্গি পরবো না তো কি পরবো? আর তুমি জানো লুঙ্গি পরে কত আরাম হয়? তোমার বান্ধবী আর তার বর আমাকে দেখে হাসাহাসি করলে আমার কিছু যায় আসে না, বুঝেছো? সরি অর্পিতা, আমরা আর এখানে বসতে পারবো না। কোথায় ভেবেছিলাম জামাইবাবু হয়তো কোনো বড় ব্যাংকে চাকরি করবে বা কোনো গ্যাজেটেড অফিসার হবে, কিন্তু তোর বর একটা পাতি মুদিখানার দোকানের মালিক। এটা দেখার পর তোর সঙ্গে আমার বন্ধুত্ব রাখতেই ইচ্ছে করছে না। খুব সম্মানে বাঁচছে রে, কারণ আমার বর অনেক বড় চাকরি করে। এই বলে ময়না তার স্বামীর সঙ্গে সেখান থেকে চলে যায়, আর যার ফলে বিকাশ এবং তার পরিবারের ভীষণ পরিমাণে খারাপ লাগে, আর অর্পিতাও প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে। তাই অর্পিতা তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে দেয়, আর সে কিছুতেই সেই মুদিখানার দোকানকে সহ্য করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, আজকে কিন্তু কমলা কাকিমার মেয়ের বিয়ে, তাই রাত্রি 10টা পর্যন্ত দোকান খুলে বসে থাকবে না। আমরা সবাই মিলে আজকে বিয়ে বাড়িতে যাব, আর দাদা, বাবা, তোমরাও কিন্তু আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা রাত 8টার মধ্যে দোকান বন্ধ করে দেব, তারপর আমরা একসঙ্গে মিলে বিয়ে বাড়িতে যাব, কেমন? মায়ের কথা শুনে গীতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হলে চুমকি দেবী, তন্ময় বাবু এবং বিকাশ তাড়াতাড়ি করে দোকানে তালা দিয়ে উপরে উঠে আসে, আর তারা সবাই মিলে সুন্দর করে সেজে গুছে কমলা দেবীর মেয়ের বিয়েতে যায়। আর অর্পিতাও বিয়ে বাড়িতে গিয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই যখন বিয়ে বাড়িতে আনন্দ মজা করতে শুরু করে, এমন সময় হঠাৎ করে চুমকি দেবী বলে, এ বাবা, আমি তো দোকানে ঠিক করে তালা দিলাম কিনা দেখে আসতে ভুলে গেছি। এবার কি হবে? বিকাশ আর ওর বাবা তো খুবই ব্যস্ত ছিল, দোকানটা মনে হয় খোলা পড়ে আছে, কিন্তু আমি শুধু শাটারটাই নামিয়েছিলাম। ইস, আমি একদম ভুলে গেছি তালা দিতে।
মায়ের কথা শুনে গীতিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই গীতিকা তাড়াতাড়ি করে দোকানে তালা দেবে বলে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছু ঘন্টা কাটে। আর রাত্রিবেলা যখন তারা সবাই মিলে বিয়ে বাড়িতে আনন্দ করে বাড়িতে ফিরে আসবে, এমন সময় তারা বাড়ির সামনে এসে তাদের দোকানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ দোকানের শাটার একেবারে খোলা অবস্থায় পড়ে থাকে আর সেই দোকানের সমস্ত মালপত্র চুরি হয়ে যায়, যার ফলে তাদের দোকান পুরোপুরি ফাঁকা অবস্থায় পড়ে থাকে। হায় রে হায়, আমার দোকান থেকে সব চুরি হয়ে গেল কিভাবে? আমাদের দোকান একেবারে শেষ হয়ে গেল। গীতিকা, এটা শুধুমাত্র তোর জন্য হয়েছে। আমি কতবার করে তোকে বললাম দোকানে ভালো করে তালা দিয়ে আসতে, আর তুই কি করলি এটা? মা, বিশ্বাস করো, আমি বিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু তখন বৌদির সঙ্গে আমার দেখা হলো। আর বৌদি বলল বৌদি নাকি দোকানে তালা দিয়ে দেবে। আর এই কথা বলে বৌদি আমার কাছ থেকে দোকানের চাবিও নিয়েছিল। আর তাই আমি আবার বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, কিন্তু বৌদি দোকানে তালা দিয়েছি কিনা আমি জানি না। এই কথা শুনে অর্পিতা একেবারে চুপ করে থাকে। আসলে অর্পিতা যখন দোকানে তালা দিতে যাবে, তখন সে মনে মনে ভাবে, আমার খেয়ে বসে কাজ নেই, আমি এখন বিয়ে বাড়ি ছেড়ে মুদিখানার দোকানে তালা দিতে যাব? ইচ্ছা করে গীতিকার হাত থেকে চাবিটা নিয়ে নিয়েছি, আর এখন আমি দোকানে যাব না। তাতে যদি দোকান থেকে সবকিছু চুরি হয়ে যায় তাহলে খুব ভালোই হবে। আমার শ্বশুর বাড়ি থেকে মুদিখানার দোকানটা উঠে যাবে, আর ওরা অন্য কিছুর ব্যবসা করবে, কিংবা আমার বর কোনো অফিসে চাকরিও করতে পারবে। এই বলে অর্পিতা তার দোকানে তালা দেয় না, সে চাবি নিয়ে বাড়ি চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে কিছু চোর এসে দোকান থেকে সমস্ত কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এই ঘটনা যখন তার শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারে, তখন তারা অর্পিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আর তারা সবাই মিলে অর্পিতাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তোমার যখন এতই লজ্জা, তাহলে তুমি বাবার বাড়ি ফিরে যাও, কারণ তোমার জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর এই দোকান সাজাতে আমাদের এখন 1 লক্ষ টাকা খরচা হবে। তাও আমি এই দোকান নতুন করে সাজাবই। দোকান ছিল বলে আজকে আমরা খেয়ে পড়ে আছি, বুঝেছো? বিকাশ এমন কথা বললে অর্পিতা ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে। আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পেরে তার পরিবারের সকলের কাছে ক্ষমা চায়, যার ফলে বাধ্য হয়ে সবাই অর্পিতাকে ক্ষমা করে দেয়। আর কিছুদিনের মধ্যেই অর্পিতার শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়ির নিচের তলাতে আবার সুন্দর করে বড় দোকান সাজিয়ে ফেলে। আর এবার অর্পিতা সেই মুদিখানার দোকান নিয়ে কোনো রকম লজ্জাবোধ করে না, এমনকি সে তার শ্বশুরবাড়ির পরিবারকে সেই দোকান চালাতে সাহায্য করে। রচনার 3 বিবাহিত ননদ শিলা, প্রিয়া এবং টিনা বিয়ের পরেও বাপের বাড়িতে পড়ে থাকে আর সবসময় বৌদিকে নিজের কবজায় রাখতে চায়। তারা মোটেই রচনাকে সহ্য করতে পারে না। যখনই রচনা কাজ সেরে একটু বিশ্রাম করে, তখনই তার 3 ননদ তাকে কোনো না কোনো কাজে লাগিয়ে দেয়। 3 জনে মিলে বৌদিকে কবজায় রাখতে গিয়ে সবসময় বৌদির সঙ্গে ভীষণ পরিমাণে অপব্যবহার করে। তাই সংসারের কোন রকম সিদ্ধান্ত রচনা নিতে পারে না, কারণ তাকে তার 3 ননদের কথা শুনেই চলতে হয়। রচনা, তোমার তো পুরোনো ফোনটা একেবারে নষ্ট হয়ে গেছে, তাই আমি ভাবছি তোমাকে একটা নতুন দামি ফোন কিনে দেবো। কেননা আমি যখন বাইরে কাজ করতে যাই তখন তোমাকে ফোন করলে তো পাওয়া যায় না। হ্যাঁ প্রীতম, তাহলে খুব ভালো হয়। আমারও নতুন ফোন ব্যবহার করতে খুব ভালো লাগবে। অনেকদিন হলো ফোনটা পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। তাছাড়া মা বাবাকে একটু প্রয়োজন হলে আমি ফোন করতেও পারি না। ঠিক এমন সময় সেখানে রচনার 3 ননদ চলে আসে আর তারা শুনে ফেলে যে দাদা নতুন বৌদিকে ফোন কিনে দেবে, আর সেটা যে সে ফোন নয়, একেবারে দামি ফোন। সুতরাং 3 ননদ ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ বৌদির হাতে একবার যদি ফোন চলে আসে তাহলে সে 3 ননদের কবজা থেকে বেরিয়ে যেতে পারে আর সবসময় সে ফোন নিয়ে ব্যস্ত থাকতে পারে। তাই সেখানেও 3 ননদকে মধ্যস্থতা করতে হয়। দাদা, এখন বৌদিকে নতুন ফোন কিনে দেওয়ার কোনো দরকার নেই। তোকে বলেছিলাম না, আমাদের 3 বোনের ছেলে মেয়েদের এখন স্কুলে ভর্তি করতে হবে, এখন অনেক খরচা আছে, তাই ফোন কেনার সিদ্ধান্ত এখন পাল্টে ফেল। হ্যাঁ দাদা, আর শুধু আমাদের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করলে হবে না, তাদের বইপত্র কিনে দেওয়ারও খরচা আছে। আর তুই যদি কিনে না দিস তাহলে কে কিনে দেবে বল? তুই তো ভালো করে জানিস, আমাদের স্বামীদেরকে ভালো করে চিনিস, ওরা 1 টাকাও দেবে না। তাই তোকে এখন শুধু শুধু বৌদিকে ফোন কিনে দিতে হবে না। তোরা ঠিকই বলেছিস, কিন্তু আমার বইয়েরও তো একটা ফোন দরকার। আর তাছাড়া তোদের 3 জনেরই তো নিজস্ব ফোন আছে। কিছুদিন আগেই তোদের 3 জনকে তো আমি রাখিতে ফোন কিনে দিয়েছি, তাই আমি এবার আমার বউকে ফোন কিনে দেবো। কেন রে, তুই এমন করে বলছিস যেন বৌদির যদি দরকার হয় আমরা ওকে ফোন ব্যবহার করতে দিই না। এখন না হয় কিছুদিন বৌদি আমাদেরই ফোন ব্যবহার করবে, আর যখন মনে হবে কাউকে ফোন করার দরকার তখন আমাদের ফোন থেকে ফোন করে নেবে। তাই এখন আর বৌদিকে ফোন কিনে দেওয়ার কোনো দরকার নেই।
এই বলে তিন ননদ ঘরে চলে যায়। ফলে রচনার খুবই খারাপ লাগে। আর তিন বোনের কথা শুনে প্রীতম তার বউকে আর ফোন কিনে দেয় না। আর তারপর থেকে ফোন ব্যবহার করার জন্য রচনাকে তিন ননদের পায়ের তলাতে থাকতে হয়। আর তিন ননদ সবসময় রচনাকে ফোন ব্যবহার করতে দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রচনা রান্না করছে, এমন সময় শিলা রান্নাঘরে এসে বলে, বৌদি এখন তুমি কি রান্না করছো? আমি সবার জন্য গরম গরম ভাত, ডাল আর কাতলা মাছের কালিয়া রান্না করছি, কারণ একটু পরেই তো দুপুর হয়ে যাবে আর সবাই খেতে চলে আসবে। তোমাকে এখন এসব রান্না করতে হবে না, আমার ছেলে মেয়েদের খিদে পেয়েছে, তাই তুমি তাড়াতাড়ি করে ফেনা ভাত বসিয়ে দাও, তার সাথে ডিম সিদ্ধ করবে, আর এই তোমার ভাত তরকারি এগুলো পরে রান্না করবে। আর হ্যাঁ, বাচ্চাদের খাবার রান্না করা হয়ে গেলে কিন্তু ওদেরকে খাইয়ে দেবে, কারণ এখন আমি ফেসিয়াল করাতে যাচ্ছি, আমার এখন ওদেরকে খাওয়ানোর মতো সময় নেই। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি তাহলে যাও, আমি তোমার ছেলে মেয়েদের খাইয়ে দেব। এই শুনে শিলা রান্নাঘর থেকে চলে গেলে রচনা তার বড় ননদের কথা মতো প্রথমে তার বাচ্চাদের জন্য ফেনা ভাত এবং ডিম সিদ্ধ করে আর ননদের বাচ্চাগুলোকে খাবার খাইয়ে দেয়। এভাবেই প্রত্যেকটা সময় তিন ননদ যখন যা কাজ করতে বলে রচনাকে সেই কাজ তখনই করতে হয়, আর সে একবারও মুখে না বলে না। এর ফলে তিন ননদ সবসময় পেয়ে বসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, জানো অফিসে একটা হিসাব নিয়ে খুব সমস্যায় পড়েছি, কিছুতে হিসাবটা মিলছে না। তুমি তো অঙ্কের খুব ভালো স্টুডেন্ট ছিলে, তাই তুমি আমাকে একটু হিসাবটা সলভ করে দিতে পারবে? যদি এটা হয়ে যায় তাহলে আমার প্রমোশনও হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার হিসাব সলভ করে দিতে পারবো, কারণ আমি ইউনিভার্সিটির ম্যাথের টপ স্টুডেন্ট ছিলাম আর আমার অঙ্ক করতে খুব ভালো লাগে। আমি যদি হিসাবটা সলভ করে দিতে পারি তাহলে তুমি কিন্তু আমাকে নতুন শাড়ি কিনে দেবে। হ্যাঁ নিশ্চয়ই, শেয়ার বলতে। এই বলে প্রীতম নিজের হিসেবের ফাইল রচনাকে দিয়ে দেয়। আর রচনা যখন হিসাব করতে বসে তখন তার তিন ননদ সেখানে চলে আসে আর তারা রচনাকে এরকম অঙ্ক করতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি এখন অঙ্ক করছো বৌদি? সংসারের বাকি কাজগুলো কে করবে? সেই কখন থেকে তুমি আমাদের ছেলে মেয়েদের কাঁথা, জামা কাপড় সবকিছু ছাদে শুকাতে দিয়ে এসেছো, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো তুলে নিয়ে আসলে না। ওদিকে আকাশ কালো করে এসেছে, যদি বৃষ্টি আসে তাহলে কি হবে? আমি তোমাকে বলেছিলাম আমাকে গরম গরম কফি করে দিতে, কারণ আমার মাথাটা ব্যথা করছে, আর তুমি আমার জন্য কফিও বানালে না। তুমি এসব হিসাবপত্র রাখো, পরে করবে, আগে আমাদের কাজগুলো করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদের সব কাজ করে দিচ্ছি, কিন্তু তোমরা দয়া করে আমাকে বকাবকি করো না, আমার না তোমাদেরকে ভীষণ ভয় লাগে। এই বলে রচনা হিসাবপত্র ছেড়ে রেখে ননদদের কাজ করতে শুরু করে। ফলে প্রীতম ভীষণ পরিমাণে রেগে যায়। আর প্রীতম ভালো করেই বুঝতে পারে যে রচনার কাছে তার গুরুত্ব শেষ হয়ে গেছে, ফলে সেও রচনাকে কথা শোনাতে ছাড়ে না। আমি তোমাকে বললাম একটা গুরুত্বপূর্ণ হিসাবের কথা, আর তুমি সেই হিসাব এখন ছেড়ে দিয়ে আমার তিন বোনের হয়ে কাজ করতে শুরু করে দিলে। আর তুমি আমার তিন বোনকে এরকম ভয় পাও কেন? ওরা তোমাকে যাই কথাই বলুক না কেন, ওদের হাতে তুমি হ্যাঁ মিলিয়ে দাও আর নাতে না করো কেন বলো তো? ওরা তো পুরোপুরি তোমাকে কবজা করে রেখেছে দেখছি। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না কি হয়েছে। না না, তুমি এসব কি বলছো? ওরা আমাকে কবজা করবে কেন? আসলে ওরা আমাকে আবদার করে কাজ করতে বলে, তাই আমি করে দিই। তুমি যাও, ঘরে গিয়ে অপেক্ষা করো, এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি তোমার হিসাব করে দেব। এই বলে রচনা ছাদে চলে যায় এবং জামা কাপড় নিয়ে আসে, কিন্তু তারপরও তিন ননদ তাকে অন্যান্য কাজ বলতে থাকে। ঘর গোছানো থেকে শুরু করে তাদের হাত পা টিপে দেওয়া, তাদের জামা কাপড় ধোয়া থেকে সমস্ত কিছুই রচনা করতে থাকে। এভাবে সমস্ত কাজ করার পর রচনা যখন তার স্বামীর হিসাবপত্র করার জন্য যায় তখন সে দেখে যে প্রীতম ইতিমধ্যেই সব হিসাব করে ফেলেছে, ফলে রচনার আর কোনো সাহায্যের দরকার পড়ে না। এর ফলে রচনার মনে মনে খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, বৌমা, ছেলে মাহিনা পেয়েছে, তাই আমাদের মাসের সব জিনিসপত্র দোকান থেকে নিয়ে আসতে হবে। তুমি আমাকে একটা লিস্ট বানিয়ে দাও, আমি সেই লিস্ট মতো ছেলেকে বলবো দোকান থেকে সবকিছু নিয়ে আসতে। হ্যাঁ মা, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি সবকিছু দেখে নিয়ে আপনাকে একটা লিস্ট তৈরি করে দিচ্ছি। এই বলে রচনা রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে রচনার তিন ননদ তাদের মায়ের কাছে যায় এবং তিনজনে মিলে রচনার বিরুদ্ধে মায়ের কাছে কান ভরতে শুরু করে। মা, তুমি বৌদিকে এত বড় দায়িত্ব কেন দিলে? আমি মানছি বৌদি হয়তো রান্না বান্না করতে পারি, কিন্তু রান্নাঘরে কোন জিনিসপত্র লাগবে কিংবা কোনটা কত পরিমাণে লাগবে সে সমস্ত কিছু বৌদি লিস্ট বানাবে কেন? আমরা তিনজনে লিস্ট বানাবো। হ্যাঁ মা, শিলা একদম ঠিকই বলেছে। আর বৌদি কিন্তু ভীষণ পরিমাণে জিনিসপত্র অপচয় করে, তাই বেশি বেশি করে লিস্ট বানিয়ে ফেলবে। আর দাদাকে বেশি বেশি জিনিসপত্র নিয়ে আসতে হবে, তাই লিস্ট আমরাই তৈরি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস কর। মায়ের কথা মতো তিন ননদ তখনই রান্নাঘরে চলে যায়
আর রচনার হাত থেকে কাগজ এবং পেন ছিনিয়ে নেয়। আর তারা নিজেরাই নতুন করে লিস্ট বানাতে শুরু করে, কারণ বৌদি সংসারের সব বিষয়ে হস্তক্ষেপ করবে সেটা তিন ননদ মোটেই মেনে নিতে পারে না। এভাবেই তিন ননদ মুদিখানার দোকানপত্রের সবকিছু লিস্ট করে দাদাকে দিয়ে দেয়, আর প্রীতম সেই মতো জিনিসপত্র কিনে নিয়ে আসে। এভাবেই দু একদিন কাটে। আর একদিন কমলা দেবী তার বৌমাকে পরোটা এবং আলুর দম রান্না করতে বলে। রচনা তার শাশুড়ি মায়ের কথা মতো পরোটা বানানোর জন্য ময়দা মাখবে। এমন সময়, এ বাবা বৌদি, তুমি এতটা ময়দা নিয়েছো কেন? তোমার তো দেখছি কোনো মাপঝোপের খেয়ালই নেই। ময়দার পরিমাণ আরো কম করো, কারণ তাড়াতাড়ি ময়দা শেষ হয়ে গেলে দাদাকে কিন্তু আবার ময়দা কিনে নিয়ে আসতে হবে। তোমরা আর এভাবে সব বিষয়ে হস্তক্ষেপ করো না। আমি যখন পরোটা বানাচ্ছি তাহলে আমার উপর বিষয়টা ছেড়ে দাও। আমি বুঝতে পারি তোমরা সবসময় আমাকে নিজের কবজায় রাখতে চাও আর নিজেদের হাতের পুতুলের মতো নাচাতে চাও। এটা কিন্তু ঠিক নয়। ওরে বাবা, তুমি তো দেখছি বেশ বড় বড় কথা বলছো। তোমাকে হাতের পুতুলের মতো নাচাবো না তো কি করব? হ্যাঁ, আর তুমি তো ভালো করেই জানো যে আমরা তিনজন তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তোমার নিজস্ব কোনো সত্তা নেই, তাই নিজের মাথা খাটানো বন্ধ করো। আমরা মাথা খাটিয়ে বুদ্ধি বার করব, আর তুমি সেই অনুযায়ী কাজ করবে। এই ময়দার পরিমাণ এখনই কম করো। তিন ননদ মিলে এভাবে অত্যাচার করলে রচনা আর কিছু বলতে পারে না। সে তার তিন ননদের কথা মতো রান্নাবান্নার পরিমাণ নির্ধারণ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এই কিছুদিনের মধ্যেই তারা রচনার মাথা, রচনার কাজকর্ম সবকিছুতেই কবজা করে বসে। আর তারা রচনাকে পুরোপুরিভাবে চাকরে পরিণত করে। ফলে তিন ননদ এখন মনে মনে প্রচন্ড খুশি। দেখেছিস কেমন বৌদিকে হাতের তালুতে পুরো লাট্টুর মতো ঘোরাচ্ছি? কিছুদিনের মধ্যেই তিনজনে মিলে আমরা ওকে বেশি করে কবজায় নিয়ে নেব, যাতে ও আরো কোনো সিদ্ধান্ত নিতে না পারে। এই জিনিসটা কি হতো বল? এই জিনিসটার পেছনে তো কারণ আছে। কিছুদিন আগে আমরা তিনজন মিলে যখন শপিং করতে গিয়েছিলাম, তখন আমরা বৌদিকে ওর বয়ফ্রেন্ড আকাশের সঙ্গে গল্প করতে শুনেছি। মনে পড়ে তোদের? আজ থেকে কিছুদিন আগে যখন শিলা, প্রিয়া এবং টিনা শপিং করতে যায়, তখন তারা দেখে যে রচনা একটা অচেনা ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আর যা দেখে তিন বোনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর তারা তখনই ফোনে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। প্লিজ আকাশ, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। আমাদের সম্পর্কের ব্যাপারে যদি আমার স্বামী জানতে পারে, তাহলে আমাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হবে। সেটা আমি কখনোই চাই না। আমি অনেক এগিয়ে গেছি, বিশ্বাস করো। এটা তো হতে পারে না। আমি তোমাকে কিছুতেই এগোতে দেবো না। আর তুমি শুধু আমাকে পছন্দ করো আমি জানি, সুতরাং তোমার ওই ক্যাবলা স্বামীর সাথে সংসার করতে হবে না। আমি যা বলবো তুমি তাই শুনবে। তাদের সমস্ত কথাবার্তা রচনা তিন ননদ ভিডিও রেকর্ডিং করে। আর রচনা যখন বাড়িতে ফিরে আসে, সেই রেকর্ডিং দেখিয়ে তিন ননদ মিলে রচনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ফলে রচনা খুবই ভয় পেয়ে যায় আর সে ভয়ের চোটে কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু তিন ননদ রচনাকে এত সহজে ছেড়ে দিতে চায় না। প্লিজ তোমরা এই ভিডিও রেকর্ডিং কাউকে দেখিও না, না হলে আমার সংসার ভেঙে যাবে। তোমরা তিনজনে যা বলবে আমি তাই শুনবো। আমি কোনোদিনও নিজের মতামত প্রকাশ করব না, কিন্তু দয়া করে তোমরা এই ভিডিও রেকর্ডিংটা ডিলিট করে দাও। না, এই রেকর্ডিং আমরা ডিলিট করব না, কিন্তু তোমাকে পুরোপুরিভাবে আমাদের তিনজনের কবজাতে আসতে হবে। তারপরে আমরা রেকর্ডিং ডিলিট করার কথা ভাববো। আর আজকের পর থেকে এই সংসারে নিজের বেশি মাতব্বরি করবে না। মাতব্বরি করব আমরা, আর তুমি শুধু আমাদের কথা শুনবে। এভাবেই রচনা তার তিন ননদের কথায় রাজি হয়ে যায়। আর তারা তিনজনে মিলে তাদের বৌদিকে একেবারে কবজাই করে ফেলে। কিন্তু ধীরে ধীরে সেই সংসারে রচনার গুরুত্ব একেবারেই কমে যায়। ফলে রচনা সেই অত্যাচার একেবারেই সহ্য করতে পারে না। তাই সে না পেরে একদিন তার তিন ননদের বিরুদ্ধে প্রতিবাদ করে। আর তখন তিনজনের রচনার সংসার ভেঙে দেওয়ার জন্য প্রীতমকে সেই ভিডিও রেকর্ডিং দেখায়। এর ফলে রচনা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। ও আচ্ছা, এই ব্যাপার। সেই জন্যই তোরা তিনজন মিলে আমার বইয়ের ওপর খবরদারি করছিস, তাই তো? রচনা, তোমার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, তুমি বলতেই পারতে। আর শোনো, আমি ভিডিও দেখে বুঝতেই পারছি তোমার কোনো দোষ নেই। সব দোষ হলো ওই বদমাইশ ছেলেটার। আর তার থেকে বড় দোষ আমার তিন বোনের, কারণ ওরা তিনজন মিলে তোমাকে ব্ল্যাকমেল করছে। তোমার পূর্বে কার সাথে কি সম্পর্ক ছিল আমি জানতে চাই না। এখন তুমি আমার স্ত্রী, সুতরাং তুমি এরপর থেকে আর ভয় পাবে না, আর আমার তিন বোনের কোনো কথা শুনবেও না। প্রীতম তার বউকে এভাবে সাপোর্ট করলে তিন বোন ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু রচনা খুবই খুশি হয়। তারপর থেকে রচনাকে আর তিন ননদের কবজায় থাকতে হয় না। এমনকি প্রীতম এবং তার মা দুজনে মিলে রচনার তিন ননদকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এর ফলে রচনা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।